হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের চাইল্ড সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পিয়াজের থিওরি। আমরা প্রত্যেকে কিন্তু ডিএলএড ট্রেনিং করতে গিয়ে পড়েছি। যারা কিন্তু একদমই নতুন ক্লাস করছো তাদের কাছে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু যারা কিন্তু অনেকদিন ধরে প্রিপারেশন করছো, তো আমি কিন্তু অলরেডি অনেকবারই কিন্তু এই পিয়াজের থিওরি ভালো করে পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এই পিয়াজের থিওরিটা পড়াবো। এখানে কিন্তু টপ 20 কোশ্চেন থাকবে, মানে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু এমসিকিউ সিরিজ আকারে প্র্যাকটিস করব। শুধুমাত্র এমসিকিউ নয়, একদম এমসিকিউ এর সঙ্গে কিন্তু আমরা থিওরিটাকেও ভালো করে জানবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিটেলসে পড়বো, যাতে যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু আমরা পরীক্ষায় আনসার করতে পারি। ওকে, দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো। তাহলে এখানে কিন্তু প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো। পেঁয়াজের তথ্য অনুযায়ী কগনিটিভ বিকাশের বা কগনিটিভ ডেভেলপমেন্টের ধাপগুলি কি কি? আমরা জানি যে পেঁয়াজে কি দিচ্ছেন, পেঁয়াজে হচ্ছেন প্রজ্ঞামূলক বিকাশের জনক বলা হয়। পেঁয়াজকে কি বলা হয়? প্রজ্ঞামূলক বিকাশের জনক বলা হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। যারা জানো না জেনে রাখো, বা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এই বিষয়ে আরো ভালো করে জানবো। তাই তো, দেখো বলছে পেঁয়াজের কগনিটিভ বিকাশের ধাপগুলি কি কি, একদম মানে পরপর বলছে। সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল আর ফর্মাল অপারেশনাল। দেখো প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, সেন্সরি মোটর, ফর্মাল অপারেশনাল। ফর্মাল অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, প্রি অপারেশনাল, সেন্সরি মোটর। সেন্সর মোটর, কংক্রিট অপারেশনাল, প্রি অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। তো যারা কিন্তু একটু সাইকোলজিটা পড়েছো তারা ইজিলি কিন্তু আনসারটা করতে পারবে। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে আনসার। যে প্রথমে যেটা স্টেজ সেটা হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ, 2 নাম্বার হচ্ছে আমাদের প্রি অপারেশনাল স্টেজ, 3 নাম্বার হচ্ছে আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজ, 4 নাম্বার হচ্ছে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে পরপর কিন্তু আমাদেরকে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো কি বলছেন, পেঁয়াজে কিন্তু 4টি ধাপের কথা বলেছেন। প্রথম ধাপের নাম কি? প্রথম ধাপের নাম হচ্ছে সেন্সর মোটর স্টেজ, যেটা হচ্ছে 0 থেকে 2 বছর। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ, যেটাকে বলা হয় কি 2 থেকে 7 বছর। কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা রয়েছে 7 থেকে 11 বছর। আর লাস্ট যেটা রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা রয়েছে আমাদের 11+, ঠিক আছে, অর্থাৎ 11 বছরের অপরে। বোঝা গেল? ক্লিয়ার? চলো চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন আবার কি বলা হয়েছে একটু ভালো করে মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে পেঁয়াজের তথ্য অনুযায়ী, মানে পেঁয়াজের থিওরি অনুযায়ী প্রি অপারেশনাল স্টেজ মানে প্রি অপারেশনাল চিন্তনের এমন একটি বৈশিষ্ট্য যেখানে শিশু একটি পরিস্থিতির একটি দিকের উপরে মনোযোগ দিতে পারে, অন্য দিকগুলোকে উপেক্ষা করে, সেটাকে কি বলা হয়? ধরো কোনো একটা সিচুয়েশন বা একটা শিশু রয়েছে, সেই শিশুর সামনে একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বা একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতি বলো বা সেই সমস্যার সমাধান করার জন্য সে কিন্তু একটা দিকে কিন্তু কি করছে? ফোকাস করছে। শুধুমাত্র একটা দিকে ফোকাস করছে, অন্য দিকে কিন্তু সে কিন্তু ফোকাস করতে পারছে না। এই ঘটনাটিকে কি বলা হয়? কি বলা হয়? কারণ পরিণাম বিশ্লেষণ। 2 নাম্বার বলছে কেন্দ্রীয়করণ বা সেন্ট্রিয়েশন। 3 নাম্বার বলছে ডিসেন্ট্রিয়েশন বা বিকেন্দ্রীকরণ। অপশন নাম্বার ডি বলছে ট্রান্সডাকশন বা ট্রান্সডাকশন। ঠিক আছে, তাহলে কি হবে আনসার? দেখো, যখন কোনো একটা শিশু কোনো প্রবলেম বা কোনো সমস্যার জন্য যখন একটা বিষয়ের ওপরে গুরুত্ব দিতে পারবে একই সঙ্গে, অ্যাট এ টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা বিষয়ের ওপরেই গুরুত্ব দিতে পারবে, সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রিয়েশন মানে কেন্দ্রীকরণ। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো? কেন্দ্রীকরণ বলবো। আর এই কেন্দ্রীকরণ বা সেন্ট্রিয়েশন কোন স্টেজের বৈশিষ্ট্য যদি পরীক্ষা জিজ্ঞাসা করে, সেটা হবে কি তোমাদের প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। ঠিক আছে, মনে থাকবে, এটা কিন্তু প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। দেখো এবার আমরা প্রত্যেকটা অপশনগুলো একটু ভালো করে বুঝি। বলছি দেখো, কসেশন মানে হচ্ছে কারণ পরিণাম বিশ্লেষণ। বলছে কোনো ঘটনা কেন ঘটে, তার কজ এবং তার ফল কি, ইফেক্ট, এই সম্পর্ক বোঝার ক্ষমতা। অর্থাৎ যখন একটা শিশু কোনো একটা ঘটনার কি ফল এবং কারণ, যে কোনো ঘটনা ঘটে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনা ঘটে, সেগুলো কি রয়েছে? একটা কারণ রয়েছে, একটা ফল রয়েছে, আমরা প্রত্যেকে জানি। সেই কারণ এবং ফল
যখন একটা শিশু বোঝার ক্ষমতা থাকে সেটাকে আমরা কি বলবো? কোয়াসেশন। ছোট শিশুরা প্রথমে কারণ পরিণাম সঠিকভাবে কিন্তু তারা বুঝতে পারে না, মানে ছোট শিশুরা কিন্তু তারা বুঝতে পারে না। তারা অনেক সময় ঘটনাগুলির মধ্যে ভুল সম্পর্ক তৈরি করে। যেমন দেখো একটা উদাহরণ দিই, আমি দৌড়ালাম তাই বৃষ্টি হলো। ধরো মেঘ উঠেছে, তা একদম কালো মেঘ উঠেছে, বৃষ্টি হবে, ঠিক আছে, বৃষ্টি হবে। একটা বাচ্চা কি করছে, একটা বাচ্চা একদম দৌড়াতে শুরু করে দিয়েছে। সে মাকে গিয়ে বলছে যে মা আমি অনেক দৌড়িয়েছি তাই আজকে আমাদের বৃষ্টি হলো। সে বলছে, তাহলে এই যে বৃষ্টি হওয়ার পিছনে তার কি দৌড়ানোর কোনো কারণ কি লুকিয়ে রয়েছে? একদম নেই। কিন্তু বাচ্চারা এটা বলে যে আজকে আমি স্কুল গিয়েছি তাই স্যার পড়া ধরেছে। অন্যদিন আমি স্কুল যাই না, স্যার কাউকে পড়া ধরে না। এটা আমরা অনেক সময় বলে থাকি যে আমি গেলেই এমনটা হয়ে থাকে। এটা আমরা বলে থাকি। এইগুলো হচ্ছে আসল কথা। তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা বাস্তব অভিজ্ঞতা ও যুক্তির মাধ্যমে সঠিক কারণ বুঝতে শেখে। ঠিক আছে? আর এটা সাধারণত কি হয়? আংশিকভাবে প্রি অপারেশনাল স্টেজের ধাপ, মানে প্রি অপারেশনাল স্টেজে তারা সঠিকটা বুঝতে পারে। আর কংক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু সঠিকটা তারা বুঝতে পারে। মানে কারণটা তারা সঠিকভাবে কংক্রিট অপারেশনাল স্টেজে বুঝতে পারে। তারপর ছিল সেন্ট্রিয়েশন, মানে কেন্দ্রীকরণ। এটি একটি পরিস্থিতি শুধুমাত্র একটি মাত্র দিকের ওপরই মনোযোগ দিতে পারে। মানে একদা একটি টাইমে, মানে একটি নির্দিষ্ট সময়ে কোনো একটা বিষয়কে সমাধান করার জন্য শুধুমাত্র একটা বিষয়ের উপরেই বাচ্চারা গুরুত্ব দিতে পারছে, অন্য দিকগুলোকে উপেক্ষা করছে। এটা কি বলবো আমরা? কেন্দ্রীকরণ। এটি সাধারণত আমরা প্রি অপারেশনাল স্টেজে বাচ্চাদের মধ্যে দেখতে পাই। কাদের মধ্যে দেখতে পাবো আমরা? প্রি অপারেশনাল। এটা মনে রাখবে, প্রি অপারেশনাল স্টেজের মধ্যে আমরা কিন্তু বাচ্চাদের দেখতে পাবো প্রি অপারেশনাল। তারা একসাথে একাধিক বৈশিষ্ট্যের উপরে কিন্তু বিবেচনা করতে পারে না। যেমন দেখো একটা উদাহরণ দিই, বলছে দুটি গ্লাসে সমান পরিমাণ জল আছে। ধরো দুটি গ্লাস রয়েছে, সমান পরিমাণ জল আছে, একটি লম্বা আর একটা হচ্ছে সরু গ্লাস। মানে একটা লম্বা গ্লাস আর একটা হচ্ছে সরু গ্লাস। একটি লম্বা এবং সরু গ্লাস, ধরো একটা গ্লাস রয়েছে এরকম, একদম এরকম ধরো একটা গ্লাস রয়েছে, আছে এরকম ধরো একটা গ্লাস রয়েছে। আর একটা কি রয়েছে? ছোট এবং মোটা গ্লাস রয়েছে। আর একটা কি গ্লাস রয়েছে? এরকম একটা মোটা এবং ছোট গ্লাস রয়েছে। হ্যাঁ, শিশু বলবে লম্বা গ্লাসে বেশি জল আছে, কারণ সে উচ্চতাটা দেখলো। কারণ বাচ্চাদেরকে যদি দেখা হয়, বলো তো বাবুরা কোন গ্লাসে জল আছে, বাচ্চারা টুক করে বলে দেবে সে লম্বা গ্লাসে জল আছে। কারণটা কি? কারণ তারা শুধু উচ্চতাটাই দেখলো। তারা কিন্তু একটাবার দেখলো না এর উচ্চতা বেশি, কিন্তু কিন্তু প্রস্থটা কিন্তু কম। কিন্তু এর দেখো উচ্চতা কম কিন্তু প্রস্থতা অনেক বেশি। এটা কিন্তু তারা লক্ষ্য করলো না। তারা হুট করে বলে দিল সে লম্বা গ্লাসে জল আছে। কারণ এই তো, কারণ তারা উচ্চতাটাকে প্রাধান্য দিচ্ছে, প্রস্থটাকে ইগনোর করছে বা উপেক্ষা করছে। বুঝতে পেরেছো? এটাকে বলছে সেন্ট্রিয়েশন। আর এটা কোন স্তরে দেখা যায়? এটা দেখা যায় আমাদের প্রি অপারেশনাল স্টেজে আমরা দেখতে পাবো, অর্থাৎ 2 থেকে 7 বছর। খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর চলে আসে ডিসেন্ট্রেশন, মানে বিকেন্দ্রীকরণ। একাধিক দিক বা বৈশিষ্ট্য একই সাথে বিবেচনা করতে পারে। এটি সেন্ট্রিয়েশনের ঠিক বিপরীত। শিশু ধীরে ধীরে বুঝতে শেখে যে কোনো একটি বিষয় বিবেচনা করতে গেলে একাধিক দিকটিকে আমাকে নজর রাখতে হবে। এর ফলে শিশুদের মধ্যে কনজারভেশন বা সংরক্ষণ ক্ষমতা গড়ে ওঠে। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে ডিসেন্ট্রিয়েশন কোন স্তরে দেখা যায়? কংক্রিট অপারেশনাল স্টেজ। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে কনজারভেশন দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে সক্রিয়তামূলক স্তরে দেখা যায়। যেমন একই উদাহরণ, যে একটি গ্লাস ছিল, সেই গ্লাসটা তারা অটোমেটিক্যালি বলতে পারবে যে স্যার এটা যেহেতু সরু গ্লাস, আর এটা যেহেতু বড় গ্লাস, তাই বড় গ্লাস এবং সরু গ্লাসে সমান সংখ্যক, মানে সম পরিমাণে জল আছে, তারা বলতে পারবে। এটা আমরা দেখতে পাবো কংক্রিট অপারেশনাল স্টেজে। ঠিক আছে? এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। তারপর দেখো 4 নম্বর বলছে কি, দেখো ট্রান্সডাকশনটা কি? ট্রান্সডাকশন বলতে বোঝাচ্ছে যে একটি নির্দিষ্ট ঘটনা থেকে আরেকটি নির্দিষ্ট ঘটনার মধ্যে অযৌক্তিক বা ভুল কারণ সম্পর্ক তৈরি করা। তাহলে কি বললাম? ট্রান্সডাকশন কথার অর্থ হচ্ছে কারণ এবং তার ফলের মধ্যে কি করা? ভুল সম্পর্ক তৈরি করা। বোঝা গেল? ভুল সম্পর্ক তৈরি করা। যেমন দেখো, আমি আজ নতুন জামা পরেছি তাই আজ আমি পরীক্ষায় ভালো ফল করেছি। আজকে আমার পরীক্ষা ভালো হয়েছে কারণ আমি আজকে নতুন জামা পরে গেছি। এটা কি কোনো কারণ হলো? এই যেগুলা, আমি খেলতে গিয়েছিলাম তাই বৃষ্টি হয়েছে, বাচ্চারা অনেক সময় বলে এইগুলো। তাহলে এগুলো আমরা দেখতে পাবো কোথায়? এগুলো আমরা দেখতে পাবো প্রি অপারেশনাল স্টেজে দেখতে পাবো। চলো প্রশ্নটা আরেকবার আমরা দেখে নিই টুক করে। বলছে কি দেখো, তাহলে এখানে দেখলাম সেন্ট্রিয়েশন বা একই দিকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেন্ট্রিয়েশন বলা হয়।
এটা হচ্ছে কি প্রি অপারেশনাল স্টেজ। আর এই কজেশন দেখা যায় কি কংক্রিট, ঠিক আছে, এটা দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে। আর ডিসেন্ট্রেশন দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে। আর ট্রানজেকশন দেখা যায় কোথায়, এটা দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে। ঠিক আছে, এই পয়েন্টগুলো ভালো করে কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতে হবে তোমাদের। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে 4 বছর বয়সী একটি শিশু বোতামকে জীবিত বলে মনে করছে। পেঁয়াজের ধারণা অনুযায়ী তার চিন্তাটি কিসের বৈশিষ্ট্য? সে মনে করছে একটা বোতাম রয়েছে, সে একটা ধরো বাচ্চা জামা পরেছে, সে জামাটা হুট করে তার কোনো কারণে খুলে গেছে, তার বোতামটা খুলে গেছে। তো বাচ্চা ভাবলো যে বোতাম তো অটোমেটিক খুলে গেছে বা নিজে থেকে খুলে গেছে, তাহলে বোতামে নিশ্চয় কোনো প্রাণ আছে বা জীবন আছে। এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? ট্রান্সডাক্টিভ রিজনিং। অলরেডি কিন্তু আমরা ট্রান্সডাক্টিভ রিজনিং সম্পর্কে জেনে গেছি। অ্যানিমিস্টিক থিঙ্কিং, সেন্ট্রিশন আর হাইপোথেটিক্যাল ডিডাকটিভ চিন্তা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? এনিমিস্টিক থিঙ্কিং। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, মানে হচ্ছে এনিমিস্টিক থিঙ্কিং, অর্থাৎ সর্বপ্রাণবাদ, যেটাকে বাংলায় বলা হয় কি সর্বপ্রাণ, সর্বপ্রাণবাদ। বাংলায় কি বলা হয়? সর্বপ্রাণবাদ বলা হয়, মনে থাকবে। দেখো বলছে জড়বস্তু এনিমেট অবজেক্টকে ইনএনিমেট বস্তুকে জীবিত বা সচেতন বলে মনে করা। শিশু মনে করে সবকিছুতেই প্রাণ আছে, তারা বস্তুগুলোর অনুভূতি, ইচ্ছা, চিন্তা আছে বলে ধরে নেয়। এটি শিশুর কল্পনা শক্তি এবং আত্মকেন্দ্রিক চিন্তার সাথে যুক্ত। আরেকটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, যে বাচ্চাদের ইগোসেন্ট্রিজম, বাচ্চাদের ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে কি সেনসরি, এটা হচ্ছে সেনসরি মোটর স্টেজে দেখা যায়। এগুলো আমরা অলরেডি পড়বো, মানে সরি, এগুলো আমরা আগামীতে পড়বো, ঠিক আছে, এমসিকিউর মাধ্যমে পড়বো। তাহলে ইগোসেন্ট্রিজম দেখা যাবে সেনসরি মোটর স্টেজে দেখতে পাবো। যেমন ধরো একটা পুতুল কাঁদছে, তাই সে বললো যে পুতুলের প্রাণ আছে। সূর্য আমাকে অনুসরণ করছে, সূর্যর প্রাণ আছে। বা কোনো একটা বাচ্চা ধরে মাটিতে পড়ে গেল, যে আঘাত পেলো, সে বাচ্চাটা কি করছে? মাটিটাকে আঘাত করছে, এটাকে বলতে পারি আমরা। অর্থাৎ এটা আমরা দেখতে পাবো প্রি অপারেশনাল স্টেজে দেখতে পাবো। তারপর চলে আসছে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ চিন্তন। দেখো বলছে হাইপোথিস, হাইপোথিস মানে হচ্ছে সম্ভাব্য ধারণা, মানে অনুমান করা। তার কোনো কিছুকে অনুমান করলাম, তারপরে যুক্তি দিয়ে সেটাকে পরীক্ষা করা। এটি হচ্ছে উচ্চ স্তরের বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, এটা হচ্ছে সব থেকে উচ্চ স্তর। তাহলে উচ্চ স্তর যেহেতু রয়েছে, তাহলে এটা কি হবে? ফর্ম্যাল অপারেশনাল স্টেজের পার্ট। তাহলে এটা কি হবে? ফর্ম্যাল, এটা হবে ফর্ম্যাল অপারেশনাল, ফর্মাল অপারেশনাল স্টেজের একটা পার্ট। আর বাচ্চারা কিন্তু এই স্টেজে অ্যাবস্ট্রাক্ট চিন্তন বা বিমূর্ত চিন্তা কিন্তু করতে পারে। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা, অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো, তারপরে আমরা দেখব যে একটি শিশু বিশ্বাস করে যে পানি একটি পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে পরিমাণ বেড়ে গেছে। পেঁয়াজের অনুযায়ী তার চিন্তা কোনটিকে নির্দেশ করে? এটা বুঝতে পেরেছো জিনিসটা কি বললাম? যে একটা শিশু মনে করছে যে ধরো এখানে ধরো একটা পাত্র রয়েছে, ভালো করে বোঝো। এখানে একটা ধরো, দেখো ভালো করে, ভালো কিছু, এখানে ধরো একটা বড় পাত্র আছে, ঠিক আছে, এখানে পুরো পানিতে লোড আছে গ্লাসটা। আর এখানে একটা লম্বা গ্লাস, খালি গ্লাস আছে। একটা ছোট্ট শিশুর মা কি করলো? এই গ্লাসের জলটা এই গ্লাসে মানে ভর্তি করে দিল। সে বাচ্চাটা বলল যে আমি এই গ্লাসটা জল খেতে পারবো, কিন্তু এই বড় গ্লাসটা জল খেতে পারবো না। কেন? সে মনে করছে যে গ্লাসটা দেখতে বড় মানে কি, সেখানে জলও কিন্তু বেশি। কিন্তু এটা সে ভাবতে পারছে না যে এই ছোট গ্লাসটা জলটাই কিন্তু বড় গ্লাসে ঢালা হয়েছে, তার মানে কি জলের পরিমাণ তো সমান থাকবে। সে কিন্তু এটা ফিল করতে পারছে না। এটিকে আমরা কি বলবো? মানে এটা তো আমরা মানে যখন কি বলছি দেখো, প্রশ্নটা কি বলছি দেখো, যে একটি পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে সে পরিমাণ বেড়ে গেছে, পেঁয়াজের অনুযায়ী তার চিন্তা কোনটিকে নির্দেশ করে? কনজারভেশন অর্জন করেনি,
সে কনজারভেশন অর্জন করতে পারেনি, বা অবজেক্ট পার্মানেন্স বস্তুর স্থায়িত্ব, এমিনিস্টিক চিন্তিং, আর সেরিয়েশন মানে ক্রম বিন্যাস। তাহলে কি হবে অ্যান্সার? বলে ফেলো, খুবই সহজ, বারবারই বলে আসছি, এটা হবে কি কনজারভেশন। তাহলে যখন একটা শিশু বুঝতে পারছে না যে ছোট গ্লাসটার জল বড় গ্লাসে ঢাললেও তার পরিমাণ সমান থাকবে, তার মানে কিন্তু তার কনজারভেশনের জ্ঞান কিন্তু অর্জন করেনি, মানে জ্ঞান জ্ঞান তার অর্জন হয়নি। যখন তার জ্ঞানটা অর্জন হয়ে যাবে, যখন সে বুঝতে পারবে যে এই গ্লাসটার জল আর এই গ্লাসটার জল কিন্তু সমান, তখন সে কিন্তু তার কিন্তু এই কনজারভেশন মানে হবে। বোঝা গেল? কিন্তু এখানে সঠিক আনসার হবে তার কনজারভেশন অর্জন করা হয়নি। দেখো, বলছে কনজারভেশনটা কি, বলছে আকৃতি পাত্র বদলালেও কোনো কিছুর পরিমাণ একই থাকে। তাহলে যদি আমাদের আকৃতি বা পাত্রের আকার আয়তন যদি আমরা পরিবর্তন করি, বস্তুর বা তরলের কি পরিমাণ কিন্তু একই রকম থাকবে, এই ধারণাটা কি বলছে কনজারভেশন। শিশু বুঝতে পারে না যে শুধু আকৃতি বদলিয়েছে, পরিমাণ নয়। তাই লম্বা গ্লাসে জল ঢাললে বেশি মনে হবে। এটি হচ্ছে সেন্ট্রিশন বা একদিকে মনোযোগ, ও ডিসেন্ট্রিশনের ঠিক বিপরীত। ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা? সেন্ট্রিয়েশন বলবো। যখন একটা শিশু দেখলো যে এই বড় গ্লাসের জল, যখন এক ছোট গ্লাসের জল বড় গ্লাসে ঢাললো, তখন বলছে যে জলের পরিমাণ বেড়ে গেছে, তখন সেটাকে বলবো আমরা কি সেন্ট্রিয়েশন বলবো। ঠিক আছে? এটাকে আমরা কনজারভেশন বলবো না। ঠিক আছে? এটা কোন স্তরে দেখা যায়? এটা কিন্তু আমাদের কংক্রিট অপারেশনাল। তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজে কি দেখা যায়? কনজারভেশন। কনজারভেশন দেখা যায় কোন স্টেজে? কনজারভেশন দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে। খুব ভালো করে মনে রাখবে। তারপর হচ্ছে দেখো অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স মানে বস্তুর স্থায়িত্ব। কোনো বস্তু ধরো বাচ্চার সামনে রয়েছে, বস্তুটাকে চিনতে পারছে বা বুঝতে পারছে, যখন দেখলো যে বস্তুটা তার চোখের সামনে নেই, তার মানে সে মনে করছে যে বস্তুটা কি হারিয়ে গেছে। ঠিক আছে? এটা হতে পারে। বা অনেক সময় বাচ্চারা বুঝতে পারে যে বস্তুর তার চোখের সামনে না থাকলেও বস্তুটা আছে, এটা তারা বুঝতে পারে। এটা সাধারণত আমরা দেখতে পাই কোন স্তরে? এটি সাধারণত দেখতে পাই আমরা সেন্সর মোটর স্টেজ। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে অবজেক্ট পার্মানেন্স এই কথাটি থাকলেই তোমরা আনসার করে দেবে কি সেন্সরি মোটর স্টেজ। ঠিক আছে? আর নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেরিয়েশন বা ক্রমবিন্যাস। যখন কোনো একটা বস্তুকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে পারবো, বা ধরো উচ্চতার ভিত্তিতে সাজাতে পারবো, বাচ্চারা সাজাতে পারবে, সেটাকে আমরা কি বলবো? সেরিয়েশন বলবো। বুঝা গেল? তাহলে যখন কোনো বাচ্চা কোনো একটা বস্তুকে তার উচ্চতার ভিত্তিতে, তার আয়তনের ভিত্তিতে, আকারের ভিত্তিতে, ছোট থেকে বড়োর ভিত্তিতে সাজাতে পারবে, সেটাকে আমরা কি বলবো? সেরিয়েশন মানে ক্রমবিন্যাস। এটাও আমরা সাধারণত কোন স্তরে দেখতে পাবো? কংক্রিট অপারেশনাল স্টেজে দেখতে পাবো। এটা আমরা কংক্রিট অপারেশনাল স্টেজে দেখতে পাবো। চলো পরের প্রশ্ন। পরের কোশ্চেন বলছে পিয়াজের তথ্যের একটি সমালোচনা হলো তিনি মনে করেন সব শিশু নির্দিষ্ট 4টি ধাপে অগ্রসর। দেখো, তাহলে এই প্রশ্নটাতে প্রথমে কি বললো যে বিবৃতিতে, যে পিয়াজের তথ্যের একটি সমালোচনা হলো তিনি মনে করেন সব শিশু নির্দিষ্ট 4টে ধাপে অগ্রসর হয়। আমরা প্রত্যেকেই জানি যে পিয়াজে শিশুর বিকাশের 4টি ধাপের কথা বলেছেন। সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। তিনি 4টি ধাপের কথা বলেছেন। কিন্তু প্রত্যেকটা শিশু কিন্তু প্রত্যেকটা ধাপের মধ্যে দিয়ে অগ্রসর হয় ঠিকই, কিন্তু সবার বিকাশের ধারা বা সবার বিকাশের গতি কিন্তু এক নয়। এটা কিন্তু পেঁয়াজের কিন্তু সমালোচনা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক উপাদান প্রজ্ঞামূলক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাও কিন্তু ঠিক। কারণটা কি? কারণটা সব শিশু এই 4টে ধাপের মধ্যে দিয়ে যায় ঠিকই, কিন্তু তাদের মধ্যে বিকাশের পার্থক্য লক্ষ্য করতে পারি। তার কারণ হচ্ছে, কারণ শিশুদের বিকাশ সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের উপরে নির্ভর করে, যেগুলো কিন্তু পিঁয়াজে গ্রহণ করেননি। এটা কে গ্রহণ করেছেন? এটা গ্রহণ করেছেন ভাইগটস্কি। তাই এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। বলছে পেঁয়াজের ওর তথ্য অনুযায়ী কোন ধাপে শিশুর যুক্তি সমস্যা সমাধানের সময় শুধুমাত্র একটি দিকের উপরে সীমাবদ্ধ থাকে? বারবার বলে আসছি যে একটা বিষয়ের উপরে সে গুরুত্ব দেবে, যেটাকে আমরা বলি সেন্ট্রিয়েশন। এই সেন্ট্রিয়েশন আমরা কোন স্টেজে দেখতে পাবো? ফর্মাল অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। আর একটা ছিল প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ফর্মাল
কনভেনশনাল স্টেজ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, প্রি অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট পরে কোশ্চেন বলছে পেঁয়াজের তথ্যে যে প্রক্রিয়া শিশু পরিবেশের সঙ্গে সরাসরি ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের স্কিমা পরিবর্তন করে বা নতুন স্কিমা তৈরি করে তা কি নামে পরিচিত? অর্থাৎ যখন একটা শিশু কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে তার পূর্ববর্তী স্কিমার উপর ভিত্তি করে নতুন স্কিমা যখন তৈরি করছে সেটা কিন্তু কোন রকম পরিবর্তন করছে না। কি বলছে? যে জেন পেঁয়াজের তথ্যের যে প্রক্রিয়া শিশু পরিবেশের সঙ্গে সরাসরি ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের স্কিমা পরিবর্তন করে বা নতুন স্কিমা তৈরি করে জ্ঞান অর্জন করছে তাকে আমরা কি বলবো? ইনভেরিয়েশন, কন্ডিশনিং, অ্যাডাপ্টেশন আর ইকুইলিব্রেশন। তাকে আমরা কি বলবো? অপশন নাম্বার সি, অভিযোজন বলবো। তাহলে আমরা কি বলবো? অভিযোজন। বোঝা গেল? তাহলে অভিযোজনটা কি? অভিযোজন বলতে বোঝাচ্ছে যেটা অ্যাডাপ্টেশন হলো সেই মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে শিশু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে নিজের চিন্তা ধারণা, যেটা স্কিমা বলি, পরিবর্তন করে বা নতুন কোনো জ্ঞান অর্জন করে সে কি করে? সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। তাহলে স্কিমাটা কি? স্কিমা হচ্ছে আমাদের মাথার ভেতরে বা আমাদের ব্রেনে ধারণা মানে ধারণার কাঠামো বা বোঝার যে প্যাটার্ন সেটা কি বলছি আমরা? স্কিমা। আমরা যা দেখি শিখি সবই কিন্তু এক একটা স্কিমা। যেমন দেখো উদাহরণ, শিশুর কাছে পাখি মানে ডানা আছে, ওড়ে। এগুলো শিশুর কাছে এক একটা স্কিমা। ঠিক আছে? এবার দেখো এই যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন এর কিন্তু দুটি রূপ রয়েছে। একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে নতুন অভিজ্ঞতাকে পুরনো অভিজ্ঞতার সঙ্গে একসঙ্গে তুলে ধরা। মানে কোনো রকম পরিবর্তন না করে তুলে ধরলাম। এটাকে বলছি আমরা অ্যাসিমিলেশন। ঠিক আছে? যেমন ধরো উদাহরণ দিই, শিশু আগে শুধু গরু দেখেছে, পরে সে ঘোড়া দেখলো, সে বলল যে ঘোড়াটা হচ্ছে একটি গরু। সে কিন্তু তার স্কিমাকে কোনো রকম পরিবর্তন করলো না, সে সরাসরি বলে দিল ঘোড়াকে গরু। এটাকে বলবো আমরা অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশনটা কি? নতুন তথ্য অনুযায়ী পুরনো স্কিমাকে পরিবর্তন করা। তাহলে নতুন তথ্য অনুযায়ী কি করলাম? পুরনো যে স্কিমা ছিল সেটাকে যখন আমরা পরিবর্তন করব সেটাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন। যেমন ধরো একই জিনিস, যে প্রথমে সে কি দেখলো? প্রথমে সে গরু দেখলো, তারপরে ঘোড়া দেখলো। সে কিছুটা পার্থক্য করতে পারলো, তারপর সে বলল যে এটা গরু নয়, এটা ঘোড়া। এটা হচ্ছে কি? অ্যাকোমোডেশন। মানেটা কি? কারণ তার পূর্ব জ্ঞানটাকে কিছুটা পরিবর্তন করে সে বলল এটা হচ্ছে ঘোড়া। আর ইকুইলিব্রেশনটা কি? ইকুইলিব্রেশন বা সমতুল্যকরণ বলতে বোঝাচ্ছে এই যে অ্যাডাপ্টেশন আমরা পড়লাম বা অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, এই দুটোর মধ্যে যখন আমরা ভারসাম্য বজায় রাখবো সেটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রেশন বা সমতুল্যকরণ। এটা মনে রাখবো। ইকুইলিব্রেশন বা সমতুল্যকরণটা কি? যখন দুটো জিনিসের মধ্যে আমরা ভারসাম্য করব সেটাকে বলবো আমরা ইকুইলিব্রেশন। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।